রাষ্ট্রপতির পদ ছাড়লেন শাহাবুদ্দিন। দায়িত্ব পালন করবেন স্পিকার। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রের ঘাট থেকে নামল স্বৈরাচারের দোসর। মন্তব্য জামাতের, সেফ এক্সিট মেনে নেবে না এনসিপি। পদত্যাগের মাধ্যমে সরকার এই সময় এসে যদি তাকে কোনো সেফ এক্সিট দিতে চায় সেটা আমরা মানব না। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় সিজেপি। কলকাতায় প্রতিবাদী মিছিলে ঐতিহাসিক জমায়েত। তীব্র গ্যাস সংকটে নাকাল নগরবাসী। এলএনজি টার্মিনালের ত্রুটি সারাতে আসছেন বিশেষজ্ঞরা। নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই। নফস ও শয়তানের ধোঁকায় না পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান। রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার। নিষ্ক্রিয় করেছে পুলিশ। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড। শিরোনামগুলো আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা নিশি এবং আমি শরীফুল হক। নানা গুঞ্জন, আলোচনা ও সমালোচনার পর অবশেষে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিকেলেই স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। তারপর সেটি গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার। সংবাদ সম্মেলনে কিন্তু তিনি জানান সংবিধানের আলোকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, মাফিয়া সরকারের সময় দায়িত্ব নিলেও জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকছেন না এমন গুঞ্জন ডালপালা মেলেছিল দুদিন আগেই। নানা ঘটনা প্রবাহের পর সব জল্পনার অবসান হয় শুক্রবার বিকেল 5টার একটু আগে। আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে শাহাবুদ্দিনের পদত্যাগপত্র এসে পৌঁছায় সংসদ সচিবালয়ে। বঙ্গভবন থেকে পাঠানো পদত্যাগপত্রে গুরুতর অসুস্থতার কারণে শারীরিক ও মানসিক অসামর্থ্যতাকে পদত্যাগের কারণ হিসেবে জানান শাহাবুদ্দিন চুপ্পু। সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন শুরু হয় ঠিক বিকেল 5:30টায়। পদত্যাগের পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন জাতীয় সংসদের স্পিকার। জানান, গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকছেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। মোহাম্মদ শাহাবুদ্দিনের মঙ্গল কামনা করে হাফিজউদ্দিন আহমদ জানান, গেল সরকারের সময় দায়িত্ব নিলেও বর্তমান সরকারের প্রতি শাহাবুদ্দিন ছিলেন শ্রদ্ধাশীল। তিনি শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। এই পদত্যাগ ও এর কারণ নিয়ে যেন কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয় সে আহ্বানও জানান স্পিকার। আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে শেষ হলো সব জল্পনা কল্পনার। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, যার জবাব মিলবে আগামী 90 দিনের মধ্যে। সাদবিন শফিক, চ্যানেল 24, জাতীয় সংসদ ভবন, ঢাকা। মেয়াদ পূর্ণ করার আগেই বিদায় নিতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্বে থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দায়িত্বকাল ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। তবে মেয়াদ পূর্ণ হবার আগেই বঙ্গভবন ছাড়তে হলো তাকে। সংবিধানের আলোকে এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির পদ শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। মোহাম্মদ শাহাবুদ্দিনের 3 বছরের মেয়াদকাল ছিল ঘটনাবহুল। তার এই সময়ে হয়েছে গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি 3 সরকার প্রধানকে শপথ পাঠ করান। এর আগেও একাধিক রাষ্ট্রপতিকে মেয়াদ পূর্ণ না করেই বিদায় নিতে হয়েছে। তবে এবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিদায় নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্লেষকরা বলছেন তার পদত্যাগের অন্যতম কারণ সরকারের সাথে দূরত্ব। বর্তমান সরকারের সাথে রাষ্ট্রপতির একটা আপনার সম্পর্কের যে গ্যাপ, সেই গ্যাপ একটা বড় কারণ। ফলে এখানে আপনার বিএনপি তার প্রার্থী ঘোষণা করবে, জামাত ইসলামী তার প্রার্থী ঘোষণা করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে যিনি নির্বাচিত হন। ফলে আমরা যেটা বুঝি যে আপনার সংখ্যাগরিষ্ঠ ভোট মানে হলো বিএনপির ভোটে তাদের প্রার্থী নির্বাচিত হবে। এরই মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, আগামী 90 দিনের মধ্যে নির্বাচিত করতে হবে দেশের নতুন প্রেসিডেন্টকে। সংসদে যেহেতু বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেহেতু দলটি যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। তবে সেই ব্যক্তিটি কে হচ্ছেন সেদিকে নজর থাকবে সবারই। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ইতিহাসে চেয়ারের কথা লেখা হয়, সেই হিসেবে হয়তো বাংলাদেশের বহতা নদীর জলে লেখা থাকবে বহু আলোচনা সমালোচনায় মাখামাখি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর নাম। তার 3 বছর 3 মাসের 3 আমলে কখনো ঝড় হয়ে উড়িয়ে দিতে চেয়েছেন সবকিছু, কখনো পরিস্থিতি বুঝে চুপসে গেছেন, কখনো আবার হয়েছেন ভীষণ অভিমানী। তবে শেষ পর্যন্ত বঙ্গভবনের সবুজের কোলাহল ছেড়ে সাবেকের কাতারে নাম লেখালেন চুপ্পু। চুপ না থেকে পদত্যাগপত্রে মিটিয়েছেন সকল প্রশ্নের উত্তর। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। অমক হয়নি, তমক হয় নাই, শাহাবুদ্দিন চুপ্পু হয়েছে, ঠিকই যথার্থ মানুষই হয়েছে। যোগ্য লোককেই রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছিল বটে। পরের 3 বছর 3 মাসের 3 আমলে শাহাবুদ্দিন চুপ্পু তা পদে পদে মনে করিয়ে দিয়েছেন বারবার। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। যে ঝড় তিনি তুলতে চেয়েছিলেন তা যখন গণঅভ্যুত্থানের রূপে এসে হাসিনার মসনদ নড়িয়ে দিল, তখনও তিনি বঙ্গভবনের নিশ্ছিদ্র নিরাপত্তায় সেই আমলের সর্বশেষ সেনাপতি হিসেবে টিকেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর পদ্মা মেঘনায় কত জল করালো, তাকে সরাতে বঙ্গভবনের সামনে কত আন্দোলন হলো, সোশ্যাল মিডিয়ায় কত বিদ্রূপের সুনামি এলো, কিন্তু তিনি রইলেন অটল, অবিচল। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এরপর একদিন গণঅভ্যুত্থানের সরকার পেরিয়ে বিএনপি সরকার এলো। হাসিনা আমলের সেই রং বদলে এবার তিনি আবির্ভূত হলেন নতুন রূপে, যেখানে তিনি নতুন সরকারের ধ্যান ধারণার যেন পুরনো সওদাগর। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। এত কিছু করেও তাকে নিয়ে আলোচনা সমালোচনা থামেনি। সংসদ তার পদত্যাগের দাবিতে উত্তপ্ত হলো বহুবার।
কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আর বঙ্গভবনের উঠানের প্রতি তীব্র ভালোবাসায় তিনি রয়েই গেলেন। এর মাঝে তার অশান্ত মন অভিমানী হয়েছে অনেকবার। এক সাক্ষাৎকারে রাষ্ট্রের সর্বোচ্চ এই ব্যক্তির হৃদয়ের কোণে জমে থাকা সেই চাপা কষ্টের কথাও তাই জানতে পারে দেশের জনগণ। অবিশ্রান্ত মনকে ক্ষণিক স্বস্তি দিতে সোশ্যাল মিডিয়াতে ছিল তার সরব বিচরণ। সেখানে অন্যকে প্রশংসা করেই যেন বোঝাতে চাইলেন তাকে নিয়ে অন্যরা যে যাই বলুক, মানুষকে সম্মানটা তিনিই দিতে জানেন। অবশেষে শারীরিক অসুস্থতায় মাঝে মাঝেই অচেতন হয়ে পড়ায় তিনি হার মানলেন। সাথে হৃদরোগ, কিডনির জটিলতাও ভোগাচ্ছিল ভালোই। তাকে নিয়ে যত গুঞ্জন সব থামিয়ে দিলেন স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে। এরই সাথে শেষ হলো সংবিধান রক্ষার অতন্দ্র প্রহরী হয়ে টিকে থাকা বাংলাদেশের 22তম রাষ্ট্রপতির অধ্যায়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণহত্যায় পৃষ্ঠপোষকতা এবং দুদকের দুর্নীতির দায়ে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপির উচিত ছিল আগেই তাকে অপসারণ করা। আর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিলে তা বিএনপির জন্য বুমেরাং হবে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা অনেক আগেই হারিয়েছেন। বিশেষত এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। ওনাকে তো আমরা গ্রেপ্তারের দাবিও জানিয়েছিলাম। পদত্যাগের মাধ্যমে সরকার এই সময় এসে যদি তাকে কোনো সেফ এক্সিট দিতে চায়, সেটা আমরা মানব না। তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি তাকে গ্রেপ্তার না করা হয়, আমরা ইনশাল্লাহ রাজপথে নামব। দেরিতে হলেও রাষ্ট্রের ঘাট থেকে স্বৈরাচারের দোসর নেমে গেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কোনো অপকর্ম প্রমাণিত হলে তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। বর্তমান সরকারও তাকে সরায়নি, বরঞ্চ যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিলেন তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়েই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। যদি সেই ধরনের ক্রেডিবল কোনো আলামত পাওয়া যায়, তাহলে কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে নন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে এক চুলও নড়বে না ককরোচ জনতা পার্টি সিজেপি। আজ সরকারের প্রতিনিধিদের বৈঠকের পর এই কথা জানিয়েছে আন্দোলনকারীরা। আর এদিকে এই বিষয়টি নিয়ে আর একটু ভেবেচিন্তে দেখার জন্য একদিন সময় চেয়ে নেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। কিন্তু সিজিপির সমর্থনে আজ কলকাতায় বিশাল মিছিল বের করে ছাত্র যুবরা। সরকারের সাথে আলোচনায় প্রস্তুতির কথা আগেই জানিয়েছিল ককরোচ জনতা পার্টি, কিন্তু সেই আলোচনা কোনো মন্ত্রীর বাড়িতে নয়, হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। ককরোচের এই দাবি শুরুতে মানতে না চাইলেও অবশেষে রাজি হয় মোদী সরকার। বৈঠক হয় নয়াদিল্লির বিটলভাই প্যাটেল ভবনে। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের একজন প্রতিমন্ত্রী, আর সিজেপির প্রতিনিধিত্ব করেন 2 জন। বৈঠক শেষে সিজেপি জানায়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা এক চুলো সরে আসবেন না। এ বিষয়ে শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছে বিজেপি সরকার। और जब तक प्रधान जी इस्तीफा नहीं देते थे, तब तक हम लोग पीछे हटने वाले नहीं हैं। প্রশ্ন ফাঁস ও ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কলকাতায় হয়েছে বিশাল জমায়েত। ছাত্র যুবাদের মিছিলে যোগ দেয় হাজার হাজার মানুষ, যা স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতিও বলছেন অনেকে। বারে বারে এনটিএ যা যা পরীক্ষা কন্ডাক্ট করছে, প্রতিটা পরীক্ষায় কিন্তু কোনো না কোনো ভাবে লিক হচ্ছে বা কারাপশনের শিকার হচ্ছে। এক হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 10 বছরে 110 বারের বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। বড় পরিসরে আন্দোলন হয়েছে বিহারেও, যেখানে টিয়ার গ্যাস আর জল কামান ছুড়েও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় পুলিশ। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद
उसका अंतिम रूप दिया जाएगा। মধ্যরাতে দেয়া নরেন্দ্র মোদীর বার্তার পরে প্রশ্ন ফাঁসে জড়িত থাকলে 10 বছর কারাদণ্ডের সাথে 10 কোটি টাকা জরিমানা নির্ধারণ করে খসড়া বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে এই বিল। এদিকে সংসদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিরোধী দল কংগ্রেসের প্রতিনিধিরা। এ সময় রেডিও শো মন কি বাত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধীরা। মধ্যরাতে বার্তা না দিয়ে শিক্ষামন্ত্রীকে বহিষ্কারের দাবি তোলেন তারা। রাকিব জেসমিন, চ্যানেল 24। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। ফিলিং স্টেশনগুলোতে দিনভর দেখা মেলে গাড়ির দীর্ঘ সারি। গ্যাসের চাপ না থাকায় কিছু কিছু পাম্পে বন্ধ রয়েছে কার্যক্রম। ভোগান্তি পৌঁছেছে বাসাবাড়িতেও। গ্যাসের জন্য ছুটতে ছুটতে রোজগারে ভাটা পড়েছে 2 দশক ধরে ঢাকায় সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালানো আক্কাসের। দীর্ঘ লাইনেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়। দিন শেষে যে গ্যাস পাচ্ছেন তাতে মিটছে না চাহিদা। 6 ঘন্টা কিন্তু গেছে আমার এই পাম্পে। তো 6 ঘন্টায় মনে করেন তো গ্যাস পাম্প হাতে 100 টাকার। তো 100 টাকার গ্যাসে আমি কয় টাকা ভাড়া মারমু? হাইট গেলে 500-700 টাকা, 1000 টাকা ভাড়া মারলাম কি, তাই না? এরপরে আমার তো ফের আবারও পাম্পে যাওয়া অনেক বিচ্ছে। পাম্পে তো আবার 6 ঘন্টা সিরিয়াল নিয়ে ফের আবার 100 টাকা গ্যাস ঢুকবি আমার। গেল কয়েকদিনের গ্যাস সংকটের কারণে চরম বিপাকে গাড়ির চালক মালিক সবাই। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে সকাল থেকেই দেখা মেলে গাড়ির লম্বা সারি। গ্যাসের চাপ না থাকায় কিছু পাম্পে বন্ধ রয়েছে এলএনজি সরবরাহ। কালকে রাত্রে প্রায় এরকম ঘুরে ঘুরে লাস্টে নিতেই পারি নাই, পরে চলেই গেছি। আমি সকাল 9টা থেকে দাঁড়িয়েছি, তো গাড়ির কাছাকাছি আসে দেখে পাম্প বন্ধ। তেলের দামটা বাড়ছে, তেলের পাইতারা কইরা, এখন আবার গ্যাসেরও এরকম সমস্যা হচ্ছে। সড়ক থেকে রান্নাঘর সবখানে পৌঁছেছে ভোগান্তি। ঢাকার বেশিরভাগ এলাকার বাসাবাড়িতে সময় মতো হচ্ছে না রান্না। রাত্রে রান্না করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় না, রান্না করতেই পারতেছি না। সারাক্ষণ গ্যাসের পেছনেই চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের জীবন কিভাবে চলবে? কালকেও রান্না করে 2টা বাজে ঘুমাইছি। প্রতিদিন যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে চলবো? যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ লাঘবের তাগিদ ভুক্তভোগীদের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট থেকে উত্তরণে আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে আসছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে শিগগিরই সমাধান হবে এই গ্যাস সংকটের। শামিমা সুলতানার রিপোর্ট। বাংলাদেশে এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করে খালাসের জন্য টার্মিনাল আছে মোটে 2টা, যার একটি পরিচালনা করে সামিট, আরেকটি এক্সিলারেট এনার্জি। 2টি টার্মিনালই সাগরে ভাসমান, যাকে বলে FSRU। গত 21 জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালে আগুন লাগলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে 45 কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে 95 থেকে 100 কোটি ঘনফুটের সরবরাহ আসতো এলএনজি থেকে। এতে চাপ সামলাতে হিমশিম দশা তিতাসের। গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে যদি দেখেন এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, তো স্বাভাবিকভাবেই আমার উপর প্রেশারটা আসে। অটো গ্যাস দেয়া ফিলিং স্টেশনেও চলছে দুর্দশা। প্রয়োজনের তুলনায় গড়ে 3 ভাগের 1 ভাগ বা তারও কম গ্যাস পাওয়ায় চাহিদা মিটছে না যানবাহনের। আমাদের 15 PSI প্রেসারে গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা সর্বোচ্চ কখনো 4 পাই, কখনো 5 পাই, কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা 2-এর উপরে উঠছে না বিধায় মেশিন স্টার্ট করলে সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে কোনোভাবে আমরা গ্যাস বিক্রি করতে পারতেছি না, আর লাইন ধরে মানুষ সবাই দাঁড়ায় আছে বলেও তাদেরকে সরাতে পারছি না। মন্ত্রণালয় বলছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ আসছেন যুক্তরাজ্য থেকে। আশ্বাস দেন শিগগিরই সংকট সমাধানের। যেসব ইকুইপমেন্ট দরকার সেগুলো আছে আমাদের কাছে। কয়েকজন এক্সপার্ট আজকে বিকালে বা কালকে সকালের মধ্যে আরো আসবে, এসে তারা কাজ শুরু করবে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেন, ভাসমান 2 টার্মিনালের উপর নির্ভরতা কমাতে স্থলভাগে নির্মাণাধীন টার্মিনালের কাজ দ্রুত সেরে ফেলার বিকল্প নেই। ল্যান্ড বেস গ্যাসিফিকেশনের বেশ কিছু সুবিধা আছে। এটা হচ্ছে তার লাইফ সাইকেল তো অনেক বড়, 30 বছর 20 বছর। তো
তো পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম, অপারেশন কস্ট কম, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। সরকারকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এলএনজি নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।